স্ক্রিন দেখা যাচ্ছে, হোয়াইট স্ক্রিন আসছে। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম এমএস অফিস সম্পর্কে কিছু কথা বলেছিলাম, সেগুলো থেকে আবার শুরু করবো আজকে। আবার সামান্য কিছু সেল রেফারেন্স নিয়ে কাজ করব আজকে। তেমন বেশি কিছু দেখবো না, ঠিক আছে। আর হচ্ছে যে এখানে শামীম সকাল ভাই, আপনার ভিডিওটা একটু অফ করে ফেলবেন, কারণ আপনাকে সবকিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনার ভিডিওটা বন্ধ করে রাখবেন। ভিডিওটা এটা আমি ক্লোজ করে দিচ্ছি, স্টপ ভিডিও। ওকে। এমএস অফিসে যেটা আমি গত ক্লাসে বলেছিলাম, সেটা হচ্ছে এমএস অফিস হচ্ছে কালেকশন অফ ডেস্কটপ অ্যাপ্লিকেশন। আর ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মধ্যে কি কি থাকে? এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেস, ওয়ান নোট, আউটলুক, প্রজেক্ট, এমএস ভিজিও, পাবলিশার, এরকম অনেকগুলো অ্যাপ্লিকেশনের সমন্বয় হচ্ছে যে এমএস অফিস। এমএস অফিসের মধ্যে যেগুলো হচ্ছে সবচেয়ে পপুলার, সেটা হচ্ছে যে এমএস এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট। এই তিনটা জিনিস সব মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রয়োজন হয়। এমএস এক্সেসটাও লাগে, এক্সেসটা খুব কম ক্ষেত্রেই লাগে, যখন আপনি লার্জ ডাটা নিয়ে কাজ করবেন তখন এমএস এক্সেস। ঠিক আছে, তো আমি এখানে এমএস এক্সেস এর পরিবর্তে এমএস ওয়ার্ডটা ইউজ করেছি। লাস্ট ক্লাসে দেখেছিলাম যে এমএস এক্সেস। ঠিক আছে, আমি জাস্ট তিনটা নিয়ে এখন কথা বলছি। সেটা হচ্ছে এমএস এক্সেলটা লাগে হচ্ছে যে ডাটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে, আর ওয়ার্ড প্রসেসিং মানে আপনি কোনো সিভি বা রিজুমি কোনো কিছু তৈরি করবেন, মানে ওয়ার্ড রিলেটেড কোনো কাজ থাকে সেটা আপনি হচ্ছে যে এমএস ওয়ার্ডে করবেন। আর পাওয়ার পয়েন্ট হচ্ছে যে ডাটা প্রেজেন্টেশন। তা মেইন যেটা আপনার মানে প্রয়োজন সেটা হচ্ছে যে এমএস এক্সেল এবং পাওয়ার পয়েন্টটা জানা। যেহেতু আমাদের কোর্স হচ্ছে যে এমএস এক্সেল নিয়ে, আর এক্সেল এ হচ্ছে যে কি কিসের জন্য? ডেটা অ্যানালাইসিস করার জন্য। ওকে, সো ডেটা অ্যানালাইসিস যেহেতু আমি এমএস এক্সেল এ করব, তা এমএস এক্সেল ডেটা অ্যানালাইসিস করার পরে সেটা আমি রিপ্রেজেন্ট করবো কিসে? পাওয়ার পয়েন্টে। পাওয়ার পয়েন্টে আমার কেন করতে হবে? কারণ হচ্ছে যে আপনার কোম্পানির সকল ডাটা তো একসাথে দেখানো সম্ভব না, সেই জন্য ছোট আকারে একটা গ্রাফ তৈরি করব। গ্রাফের মধ্যে সেই ডাটাটা মান্থ ওয়াইজ বা ডেইলি বেসিসে আমরা রিপ্রেজেন্ট করব গ্রাফের থ্রুতে, যার ফলে আপনি খুব সহজেই আরেকজনকে, যে আপনার উপরের লেভেলে মানে আছে, যা যিনি বস বা ম্যানেজার, তাকে যখন রিপ্রেজেন্ট করবেন যে আপনার কোম্পানির কোনো ইনফরমেশন, সেটা আপনি ছোট একটা গ্রাফের থ্রুতেই তাকে আপনি রিপ্রেজেন্ট করবেন। ওকে, কথা কি বোঝা গেল? ও, এটা কি বুঝতে পেরেছেন? জি, ওকে। সো আপনি যদি কোনো ডাটা রিপ্রেজেন্ট করতে হয় তাহলে এমএস পাওয়ার পয়েন্টের থ্রুতে রিপ্রেজেন্ট করতে হবে। আর যদি আপনি কোনো ডাটা, আপনি সেই ডাটাটাকে রিপ্রেজেন্ট করার জন্য প্রথম ধাপে হচ্ছে যে এমএস এক্সেল এর সহায়তা নিতে হবে। কারণ এমএস এক্সেল এর সাহায্য ছাড়া আপনি এমএস পাওয়ার পয়েন্টে যে ডাইরেক্টলি কোনো কিছু সহজে করতে পারবেন না, কারণ আপনার ডাটা অ্যানালাইসিস করার জন্য এমএস এক্সেলটা প্রয়োজন। এই জন্য এমএস এক্সেল জানার পরে আপনি যখন পাওয়ার পয়েন্টে এক্সপার্ট হবেন, তখন আপনি একজন মানে আপনি যেমন হচ্ছে অ্যানালিস্ট ভালো হবেন, তেমনি হচ্ছে যে ডাটা রিপ্রেজেন্ট করার দক্ষতা আপনার মধ্যে চলে আসবে। ঠিক আছে, তো আমরা একটা ডাইনামিক একটা ড্যাশবোর্ড দেখি। দেখেন ডাইনামিক ড্যাশবোর্ডে কিভাবে কাজ করছে সেটা। এখানে যখন ইয়ার গুলো সিলেক্ট করে দিচ্ছে, সে অনুযায়ী ডাটা কিন্তু গ্রাফগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। যখন লার্জ টু স্মল এখানে সিলেক্ট করে দিচ্ছে, তখন সেটা অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। এমনকি যখন এটা এখানে আদার্স যে আরো অপশনগুলো সিলেক্ট করলো, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। তা এই যে অপশনগুলো, হ্যাঁ, এগুলো যে চেঞ্জ হচ্ছে, এগুলা কিভাবে কাজ করছে? এগুলা কাজ করছে টোটালি হচ্ছে যে ডাইনামিক ড্যাশবোর্ডের থ্রুতে। ঠিক আছে, এই টোটাল জিনিসটা যখন আপনি নিজে নিজে করতে চাবেন, হ্যাঁ, যখন আপনি মানে এই টোটাল কাজটা করতে করতে চাবেন, যে আপনি সবগুলা গ্রাফ, এই যে সবগুলা চার্ট যে চলে আসছে একটার পর একটা, এখানে এটা সিলেক্ট করার পরে এই জিনিসটা এরকম যদি আপনার যদি টোটাল জিনিসটা যদি রেডি থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি জাস্ট ইয়ারে ক্লিক করলেন, তা সেই ইয়ারের সকল ডাটাগুলা বিভিন্ন গ্রাফে বিভিন্নভাবে চলে আসলো, যার ফলে আপনি একটা চার্ট তৈরি করলেন, মানে একটা একটা জায়গায় জাস্ট ক্যালকুলেশন করলেন গ্রাফও, মানে একটা গ্রাফের থ্রুতে আপনি বিভিন্ন ধরনের অ্যানালাইসিস গুলো দেখাতে পারবেন। ঠিক আছে, যেমন এখানে টোটাল অ্যাসেটের একটা অ্যানালাইসিস দেখাচ্ছে, এখানে সেলস এর অ্যানালাইসিস দেখাচ্ছে। এখানে আবার হচ্ছে যে ক্লিক করলে সেই যখন ক্লিক করছে তখন সেই অনুযায়ী সেই ইয়ার ওয়াইজ একটা ডেটা অ্যানালাইসিস এর যেটা গ্রাফ দেখতে পাচ্ছেন। মানে এই জিনিসটা ডাইনামিক করার ফলে যেটা হচ্ছে যে আপনাকে 10-12টা মানে 2018 সালের জন্য আবার অ্যানালাইসিস করে বের করতে হচ্ছে না, আবার 2012 সালের জন্য আবার আপনাকে ডাটা নিয়ে অ্যানালাইসিস করতে হচ্ছে। মানে আপনি জাস্ট ডাটাগুলো একটা জায়গায় রাখলেন, আর একটা জায়গায় ফরম্যাট করে রাখলেন, যে ওই ডাটাগুলো নিয়ে
সে এইভাবে সে গ্রাফ তৈরি করবে, জাস্ট আপনি সিলেক্ট করে দিবেন। তো এই ফরম্যাটটা রেডি করতে হয়তো আপনার কিছু সময় লাগবে, একদিন জাস্ট মানে একদিন বা কিছুদিন আপনি কষ্ট করে সেই ফরম্যাটটা রেডি করবেন, রেডি করার পরে জাস্ট পরবর্তীতে ক্লিক করবেন, সেই কাজগুলো সেই ডাটাগুলো অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলা এখানে জাস্ট আমরা যেটা দেখছি যে এখানে ক্লিক করছে ডাটাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, গ্রাফগুলো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই ডাইনামিক কাজগুলো আমরা ফিউচারে করব যখন আমরা আরো অ্যাডভান্স লেভেলে শিখবো। ঠিক আছে, তো আজকে যেহেতু এমএস এক্সেল এর মানে এই ক্লাসটা মানে গতবারে আমরা গত ক্লাসে আমরা দেখেছি, আজকে আর একটু জিনিসটা ভিজুয়ালাইজ করার জন্য আমি একটু অন্যভাবে দেখালাম, যাতে দেখলে একটু বুঝতে পারেন যে আসলে কিভাবে কাজ করে। ওকে, আজকে এক্সেল ভার্সনের সম্পর্কে আবার কিছুটা কথা বলবো। যদি লাস্ট ক্লাসে কিছুটাও কনফিউশন থেকে থাকে সেটা আজকে ক্লিয়ার হয়ে যায় পুরোপুরি। আমি খুব দ্রুত চলে যাব এই পোর্শনটা। এটা হচ্ছে যে এক্সেল এর ভার্সন আমরা 2003 সাথে আদার ভার্সনের সাথে তুলনা করছি। 2003 হচ্ছে যে রো কলাম সংখ্যা হচ্ছে যে কম, এবং 2007 এবং হচ্ছে 2016 রো কলাম সংখ্যা অনেক বেশি। এখানে নাম্বার দেওয়া আছে 10 লাখের উপরে আপনার হচ্ছে যে রো আছে, এবং কলাম আছে 16,000, হচ্ছে যে 16,000 সামথিং আছে 2007 to 2016, যেটা হচ্ছে 2003 অনেক কম। তারপরে নেস্টিং ফাংশন লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে আমি পরবর্তীতে দেখাবো, তো আমি আজকে ক্লাসে আমি সেটা আপনাদের ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের জন্য আরো ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই ধরনের একটা বক্স, এই বক্সের মধ্যে যদি আবার সেম টাইপের একটা বক্স আবার দিলেন, আবার আরেকটা দিলেন, ঠিক আছে, তো ওই একই জিনিস যখন বারবার একটার মধ্যে আরেকটা দিলেন, একটার মধ্যে আরেকটা দিলেন, তো ওইটাই হচ্ছে যে নেস্টিং টাইপের আর কি জিনিস। ঠিক আছে, তো নেক্সটিং হচ্ছে যে 2003 7টা করা যায়, আর 2007 to 2016 আপ টু 64টা পর্যন্ত করা যায়। ওকে, লাস্ট ডাটা অবশ্যই সাপোর্ট করে 2007 to 2016, কিন্তু 2003 সাপোর্ট করে না। সেজন্য আপনার যদি ডেটা যদি আপনার 3 বা 4 লাখ হয়, সেটা 2003 আপনি যদি সেভ করেন সেই ডাটাটা 2003 এক্সেল ফাইলের মধ্যে বা এক্সেল শিটের মধ্যে সেভ করেন, তখন কিন্তু শুধুমাত্র যতটা রো এবং যতটা কলাম আছে, হ্যাঁ, সেই রো এবং কলামের উপর বেস করে সেই ডাটা সেভ হবে। কিন্তু সেই কলামে বেশি সংখ্যক যদি লেফট থেকে রাইট সাইডে ডাটা থাকে বা উপর থেকে নিচে, এখানে এখানে টোটাল রো আছে কতটা 65,536টা রো। তার মানে হচ্ছে যে 65,536টা রো মানে কি, 65,536টা রো মানে 65,536টা হচ্ছে যে লেখার জন্য লাইন দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে 10 লাখ। তার মানে 65,000 লাইনের বেশি আপনি লিখতে পারবেন না। সেজন্য আপনি 1 লাখ ডাটা যদি 65,000 লাইনের মধ্যে সেভ করতে চান, তাহলে সেটা সেভ হবে না, তখন সেই ডাটাগুলো রিমুভ করে দিবে, শুধুমাত্র 65,536টাই রাখবে। ঠিক আছে, সেই জন্য হচ্ছে যে লাস্ট ডাটা সাপোর্ট করে কোনটা, লাস্ট ডাটা সাপোর্ট করে 2007 to 2016। ঠিক আছে, মাঝে মধ্যে এই সমস্যাটা হয়, সেটা আমি গত ক্লাসে বলেছি যে লাস্ট ডাটা আপনি যখন এক্সেল 2003 আপনি যখন সেভ করতে যাবেন, মানে অনেকেরই এরকম থাকে যে ব্যাকডেটেড আপনার এক্সেলটা ইউজ করছে, 2003টা ইউজ করছে, এবং 2003টা যখন আপনার ইউজ করবে, তখন যেটা সমস্যা হবে সেই ভার্সনটা সেই ভার্সনে যখন আপনার ওটা সেভ করবে, দেখা যাচ্ছে আপনি কোন একটা অফিসে, গভর্নমেন্ট বা কোনো অফিসে আপনি এক্সেল একটা ফাইল পাঠালেন, কিন্তু সেটা 2003 ভার্সনে আছে তার কাছে, আপনি পাঠালেন হচ্ছে যে 2007 থেকে কোনো ডাটা, কিন্তু সেই ডাটাটা যখন সে নিবে, যদি সেটা আহ, এক মানে 65,536টার চেয়ে একটা রো যদি বেশি হয়, তাহলে সেই ডাটাটা সে ওখানে পাবে না। সে দেখবে যে সে আপনি পাঠিয়েছেন 1 লাখ, সে পাবে হচ্ছে 65,536টা ডাটা। ওকে, তো এই জিনিস এই ইররটা একটু মনে রাখবেন, কারণ এই সমস্যাটা ফেস করতে হতে পারে, যদিও এখন 2007 বা তার আপার ভার্সন গুলো ইউজ করে, কিন্তু এই 2003 এই সমস্যাটা যারা ইউজ করবে তারা এই সমস্যাটা ফেস করবে। ওকে, আর স্পার্ক লাইন নিয়ে গতকালকে বলেছিলাম যে স্পার্ক লাইন স্পার্ক লাইন হচ্ছে যে ঠিক এরকম একটা জিনিস, যে আপনার এখানে এই যে দেখেন একটা লেফট সাইডে একটা ডাটা আছে এক্সেল সেলের মধ্যে, লেফট সাইডে ডাটা, আর উপর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এগুলোর হচ্ছে মার্কস গুলো দেওয়া আছে। তা এই মার্কস গুলো আপনি যদি একটা গ্রাফ, ডাইরেক্ট একটা গ্রাফ আপনি না তৈরি করে শুধুমাত্র ওই সেলের মধ্যেই জাস্ট আপনি বোঝার সুবিধার্থে সেলের মধ্যেই আপনি একটু গ্রাফ আকারে দেখতে যাচ্ছেন, মানে নর্মালি আপনি যখন একটা সংখ্যা দেখবেন, সংখ্যা দেখলে কিন্তু বোঝা যায় না যে আসলে কোনটা ছোট বড়, মানে খুব ভালোভাবে খেয়াল করলে আপনি দেখতে পাচ্ছেন যে এটা ছোট, এটা 20, এটা বড়, 0 ছোট, -30 ছোট ছোট, মানে এই সংখ্যাগুলো দেখে বুঝতে পারছেন। কিন্তু আপনি যখন একটা ভিজুয়াল কোনো কিছু দেখবেন, মানে জাস্ট ট্রেনটা দেখতে যাচ্ছেন যে আসলে কম বেশি কিরকম ছিল, যে আহ, নীল নেইল নেইল যে পরীক্ষা দিয়েছে তার হচ্ছে যে তার মার্কের মানে ইয়েটা কিরকম, ট্রেনটা কিরকম, সে কিরকম মার্ক পেয়েছে, সেটা যদি ভিজুয়াল এটা দেখতে চান, যে ভিজুয়ালি দেখে অনেক কিছু কিন্তু বোঝা যায়। ঠিক আছে, কারণ আপনি যখন একটা বড় কোম্পানিতে যখন জব করবেন, তখন কিন্তু আপনার
ওই মার্কের দিকে কেউ দেখে না, তারা দেখে শুধুমাত্র গ্রাফের দিকে, যে গ্রাফটা আসলে কিভাবে যাচ্ছে ওইটা দেখি তারা অনুমান করতে পারে যে আমার স্কোরটা ভালো না খারাপ। ঠিক এরকম একটা গ্রাফ আপনি জাস্ট চার্ট তৈরি না করে ওই সেলের মধ্যেই একটা লাইন আকারে তৈরি করে দিলেই তারা বুঝতে পারবে। মানে এটা হচ্ছে যে আপনার বোঝার সুবিধার্থে মাঝে মধ্যে আমাদের এইভাবে করতে হয়, সেটা আমরা দেখবো ক্লাসে যখন আমরা বুঝতে পারবো। তারপর হচ্ছে ইনসার্ট স্লাইসার। স্লাইসার এর যে অপশনটা, এটা হচ্ছে 2007 কিছু ভার্সনে আছে, বা 2007 পরবর্তী সকল ভার্সনেই স্লাইসার অপশনটা আছে। স্লাইসার অপশনটা হচ্ছে যে আপনি যখন পিভট টেবিল করবেন বা হচ্ছে যখন ফিল্টারের অপশনটা যখন আপনি অ্যাক্টিভেট করবেন, তখন এই স্লাইসারের অপশনটা দিবে। হ্যাঁ, স্লাইসারের অপশনের থ্রুতে আপনি কি করতে পারবেন, যে আপনি ফিল্টারিং অপশনটা একটু ডাইনামিক্যালি করতে পারবেন, একটা সুন্দর বাটনের থ্রুতে আপনি সেই ফিল্টারিং গুলো করতে পারবেন। তার স্লাইসারে আরো কিছু সুবিধা আছে, তো সেগুলো আমরা যখন ক্লাস হবে তখন আমরা দেখবো। ঠিক আছে, স্লাইসারটা দেখতে ঠিক এই যে এরকম, এই যে এখানে যে এই যে লেফট সাইডে যেটা দেখা যাচ্ছে এটার মতন। এতদূর পর্যন্ত ক্লিয়ার? এটা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, কোনো সমস্যা থাকলে বলতে পারেন। এখন ক্লিয়ার হলে ক্লিয়ার লিখবেন একটু। ওকে, আর এক্সেলে শুধুমাত্র এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, সবসময় মাথায় রাখবেন যে রো এবং কলামের সংখ্যাটা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে এই জিনিসটা যত সময় আপনি মানে এই জিনিসটা যদি ভুলে যান তাহলে সমস্যা হবে কি, আপনি যখন কোনো ধরনের ইরর থাকবে তখন আপনি ধরতে একটু কষ্ট হবে যে আসলে কোথায় সমস্যা। মানে এই জিনিসটা মাথায় রেখে কাজ করতে হবে। যদি আপনার ডাটা থাকে মনে করেন 20 লাখ, আপনি যদি 10 লাখ ডাটা 2007 2016 আপার ভার্সনে এর চেয়ে বেশি রেঞ্জ দিয়েছে কিনা জানি না, 2016 পর্যন্ত এরকম আছে 10 লাখ পর্যন্ত। যদি আপনার ডাটা হচ্ছে যে 10 লাখ 10,50,000 হয়, তাহলে কিন্তু ডাটা এখানে মিস মিস হওয়ার সম্ভাবনা আছে। তো এই জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে যে রো কতটা কলাম কতটা। ঠিক আছে, এই জন্য আসলে এই জিনিসটা ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখি এক্সেল ফাইল সম্পর্কে একটু জেনে নেই। এক্সেল ফাইলে আমি দ্রুত চলে যাচ্ছি বলে, এটা হচ্ছে যে ট্যাব, এই উপরে যেখানে হোম ইনসার্ট এগুলো যে লেখা আছে এগুলো ট্যাব। এই ট্যাবের মধ্যে গ্রুপ আকারে থাকে, এই ট্যাবের মধ্যে হচ্ছে গ্রুপ আকারে থাকে কি রিবন। ঠিক আছে, প্রত্যেকটা ট্যাবের যে ইনফরমেশন গুলো ট্যাবের মধ্যে কি কি আছে, হ্যাঁ, এই ট্যাবের মধ্যে যে কি কি আছে সেগুলো এই রিবনের মধ্যে থাকে। আর এই রিবনের মধ্যে যা যা থাকে গ্রুপ আকারে থাকে। গ্রুপ আকারে বলতে ফন্টের মধ্যে এই যে এখানে এই BIU বা তারপরে এই যে একটা নাম দেখতে পাচ্ছি ফন্টের নাম, তারপরে 11, এগুলো হচ্ছে এক একটা বাটন। তো এই ফন্ট হচ্ছে একটা গ্রুপের নাম, এই গ্রুপের মধ্যে ওই গ্রুপ নেমের উপরে বেস করে আর কিছু বাটন দেওয়া আছে, সেই ওই গ্রুপ রিলেটেড কাজগুলো সে করবে। যেমন অ্যালাইনমেন্টের মধ্যে সে অ্যালাইনমেন্ট রিলেটেড কিছু বাটন দেওয়া আছে, সেগুলো কাজ করবে। আমরা যখন করব তখন এই জিনিসটা দেখবো। জাস্ট মনে রাখেন ট্যাবের নিচে যে অংশটা যার মধ্যে যে কিছু বাটন দেওয়া আছে বা গ্রুপ আকারে কিছু বাটন রাখা আছে, সেগুলো হচ্ছে যে সেই প্লেসটাকে বলা হচ্ছে রিবন। ওকে, তারপরে হচ্ছে যে ফর্মুলা বার। ফর্মুলা বার হচ্ছে যে এই জায়গায় আমরা যখন এক্সেল সেলের মধ্যে কোনো কিছু লিখবো সেটা এই ফর্মুলা বারে এটা শো করবে। ওকে, আর এই এক্সেল সেলের মধ্যে যখন লিখছি এটা হচ্ছে ফর্মুলা, এই এফএক্স এর পরে এটা সব জায়গায় 2003 থেকে 2007 বা পরবর্তী ভার্সন গুলোতে এই জিনিসগুলা আপনারা দেখতে পাবেন। তারপরে হচ্ছে যে এই এই যে ABCD এগুলো লেখা, এগুলো হচ্ছে যে কি কলামের নাম। ঠিক আছে, কলামের নাম সবসময় উপরে থাকে, আর রো নাম্বার বা রো ইন্ডেক্স বলা হয় এটাকে, এগুলো সবসময় লেফট সাইডে থাকে, এগুলো নাম্বার আকারে থাকে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। ঠিক আছে, আর এইখানে যেটা আছে এটা হচ্ছে যে নেম বক্স। এখানে যেটা আছে নেম বক্স, নেম বক্সে হচ্ছে যে আমরা জানি যে কোনো সেলের অ্যাড্রেস থাকে, বা এটাকে বলা হয় সেল অ্যাড্রেস। একটু লাইনে থাকবেন। আর এখানে যে আম- আহ, এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে এটা গ্রিন আকারে একটা সেল সিলেক্টেড হয়ে আছে। যখন আমরা কোনো সেল সিলেক্ট করি নর্মালি হচ্ছে যে এটা গ্রিন কালারে থাকে নর্মালি বাই ডিফল্ট, বা অন্য কালারও কারো যদি থেকে থাকে তাহলে এরকম দেখবেন যে আমি একটা এক্সেল ফাইলে যাই, এখানে দেখেন যখন সিলেক্ট করছি গ্রিন কালার হচ্ছে। তা এটা হচ্ছে যে যেখানে সিলেক্ট করছি সেটা হচ্ছে যে অ্যাক্টিভ সেল। তো এই যে অ্যাক্টিভ সেল, যেটা অ্যাক্টিভ সেলের অ্যাড্রেসটা শো করে এই যে এখানে,
আর এখানে মাউস নিয়ে গেলে এখানে দেখাবে যে এই জায়গাটার নাম হচ্ছে যে নেম বক্স। ওকে, তো এখানে দেখেন যখন আমরা মাউস দিয়ে এখানে এখানে একটা আছে ইমেজ, এখানে যখন মাউস দিয়ে আমরা যখন ক্লিক করব তখন দেখেন ক্লিক করলে এই জায়গায় অ্যাড্রেস গুলো চেঞ্জ হচ্ছে। এই যে A4 হচ্ছে, তারপর C5 হচ্ছে। তো এগুলা কিসের উপরে বেস করে হচ্ছে? এগুলা হচ্ছে যে এই যে কলাম এবং রো এর উপরে বেস করে এই অ্যাড্রেস গুলা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে দেখাচ্ছে কি H9। তো H9টা কিভাবে দেখাচ্ছে? এই যে লেফট সাইডে H9টা দেখাচ্ছে এখানে। এখানে হচ্ছে যে এই যে উপরে H আর এই 9, এই দুটো ইন্টারসেকশন পয়েন্ট কোনটা? ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এই যে এটা, মানে এই জায়গাটা, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ সেল। কারণ মাউস দিয়ে আমি এটা সিলেক্ট করেছি সেই জন্য এটা এই নেম বক্সের মধ্যে দেখাচ্ছে। আর নিচে ওয়ার্কশিট, এটা গতকালকে বলেছি। আর এগুলো এই যে গ্রে আকারে যে বক্স গুলো, এগুলো হচ্ছে সেলস। আর এই টোটাল জিনিসটাকে, টোটাল এক্সেল ফাইলটাকে বলা হচ্ছে ওয়ার্কবুক। নেক্সট আমরা আজকে দেখবো এক্সেলের কিছু বেসিক আইডিয়া। সেটা হচ্ছে, এটা গত ক্লাসেও আমি বলেছি, আবার বলে দিচ্ছি। এক্সেলের একটা মানে এক্সেলের গত ক্লাসটা জাস্ট রিপিট করছি, যেহেতু অনেকে হয়তোবা জয়েন করতে পারেন নাই, সেই জন্য হচ্ছে যে আমি একটু রিপিট করছি। কারণ প্রথম দিকের ক্লাসগুলো একটু আপনাদের যদি মাথায় ঢুকে যায়, তা লাস্টের যে জিনিসগুলো বুঝতে অনেক ইজি হবে। হ্যাঁ, তো এখানে দেখেন আমি এক্সেলটাকে হচ্ছে যে আমরা এক্সেল এই এক্সেল ফাইলটাকে আমরা একটা বইয়ের সাথে যদি তুলনা করি, আর এক্সেলের যে শিটগুলা বলতে বোঝাচ্ছি যে এই যে এখানে এখানে ক্লিক করলে যে শিট 1, শিট 2, শিট 3, এগুলো হচ্ছে যে এক একটা পেজের সাথে তুলনা করছি। ঠিক আছে, তো এই পেজের মধ্যে হচ্ছে যে আমি যদি একটা পয়েন্টের লোকেশন, মানে এই জায়গার একটা লোকেশন আমি যদি, হ্যাঁ, ইমরান ভাই যদি কিছু বলতে চান বলেন। ইমরান ভাই কিছু বলবেন? হ্যালো। ওকে, হ্যাঁ, এখানে হচ্ছে যে এক্সেলের যে এই যে পেজটা, এটা হচ্ছে আমাদের নর্মালি আমাদের যে নোটবুক থাকে সেখানে যে পেজ থাকে, সেই পেজটা দেখতে এরকম। কিন্তু পেজের একটা নির্দিষ্ট একটা পয়েন্টে যদি আমি এই যে এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, এই পয়েন্টে যদি লোকেশন আমি যদি বের করতে চাই, তাহলে কিভাবে বের করবো? এর জন্য অবশ্যই কোনো রেফারেন্স লাগবে। রেফারেন্স বলতে কোনো কিছুর মাধ্যমে আমার এই জায়গার লোকেশনটা বের করতে হবে। এই জন্য কোনো কিছুকে ধরতে হবে যে ওই জায়গাটা সমান এত, এই জায়গাটা এত এত, এটা ধরতে হবে। মানে এটা কিভাবে ধরে দেখেন, এটা হচ্ছে দেখেন এখানে উপরে হচ্ছে ABCDEFG, মানে এইভাবে একটা অ্যালফাবেটিক লেটার দেওয়া আছে। আর এখানে আমি যেটা নাম্বার দিয়েছি 1 2 3 14, ঠিক আছে, 14 পর্যন্ত নাম্বার। এখন আমি যদি এই পয়েন্টের লোকেশন এখন বের করতে চাই, খুব ইজিলি বের করতে পারবো। কি হবে? আমার লেফট সাইড থেকে কত নাম্বার পর্যন্ত, মানে কত অ্যালফাবেটিক লেটার পর্যন্ত এই বিন্দুটা আছে সেটা, তারপরে হচ্ছে উপর থেকে কত নাম্বার পর্যন্ত এটা আছে। ঠিক আছে, এটা নর্মালি হবে কত, এখানে এখানে হচ্ছে যে নাম্বারিংটা একটু 19 20, মানে একটু, মানে ওই রো বরাবর নাই। তা ধরে নিলাম এটা হচ্ছে যে 9 বরাবর আছে। হ্যাঁ, এই 9 বরাবর আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে যে 9, এটা হচ্ছে পি, তার মানে হচ্ছে P9। ওকে, এই হচ্ছে যে পি, আর এখান থেকে যদি নিচে নামি P9। তা এক্সেলটা ঠিক এইভাবেই কাজ করে, কারণ এক্সেল ওই নির্দিষ্ট পজিশনের লোকেশনটা জানা দরকার। তখন সে কাজ করে কি, উপরে হচ্ছে যে কলাম আর নিচে হচ্ছে যে রো নাম্বার। এই যে লেফট সাইডে যেগুলো থাকে রো নাম্বার, এটা উপরে বেস করে এক্সেলটা কাজ করে। ঠিক দেখেন এই যে এক্সেল ফাইলে উপরে দেখেন অ্যালফাবেটিক লেটার দেওয়া আছে ABCDE, এগুলো হচ্ছে অ্যালফাবেটিক লেটার, এগুলোকে বলা হচ্ছে কলাম নাম্বার, সরি কলাম নেম বলা হয়। আর লেফট সাইডে যেটা আছে এটা হচ্ছে যে কি, কলাম নাম্বার। রো এবং কলাম নাম্বার উপরে ইন্টারসেকশন যে পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে আমরা যখন মাউস দিয়ে কোনো জায়গায় সিলেক্ট করি তখন সে কাজ করে কি হবে, রো এবং কলামটাকে সে সিলেক্ট করে তার যে ইন্টারসেকশন পয়েন্টটা, সেটাই হচ্ছে সেল অ্যাড্রেস। এবং অ্যাড্রেসটা কেন লাগবে? কারণ হচ্ছে আমরা কোনো কারো বাসায় যদি আমরা আপনাকে যেতে বলি, আপনাকে যদি অ্যাড্রেস না দিই তাহলে সেখানে আপনি যেতে পারবেন না। সেই জন্য এক্সেলে ওই জায়গার লোকেশনটা জানার জন্য অবশ্যই আপনাকে ওই সেলের অ্যাড্রেসটা জানা প্রয়োজন। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার তো সবার? ওকে, ক্লিয়ার। ঠিক আছে, এই জিনিসটা ভালো মতন ক্লিয়ার হইতে হবে। যদি এই জিনিসটা ক্লিয়ার না হয়, বাকি আপনার যতই ভিলুকাপ যাই করেন না কেন, ওগুলা আপনি ভুলে যাবেন কদিন পরে। ঠিক আছে, আর হচ্ছে যে এখানে জুমের থ্রুতে যে আপনারা লগ ইন করেছেন, আপনাকে 2 মিনিট পরে
সেশনটা আউট হয়ে যাবে। সেশন আউট হয়ে গেলে তখন আপনি আবার একটু লগ ইন করবেন, কারণ এটা হচ্ছে 30 মিনিট পরে সেশন আউট হয়ে যায়। হ্যাঁ, তখন আপনাকে আবার লগ ইন করতে হয়। 30 কি বা 40 মিনিট এরকম একটা কিছু টাইম আছে। এটা কি জানা আছে? ঠিক আছে, আমাদের হচ্ছে 2 মিনিট, হ্যাঁ 40 মিনিট। 40 মিনিট পরে আবার লগ ইন করবেন ওই সেম লিঙ্কে। ওকে। সো আমাদের কোন জিনিসটা খেয়াল রাখতে হবে এখানে, এই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এক্সেলে এটা হচ্ছে যে ই, এই যে উপরের দিকে যে অ্যালফাবেটিক লেটার আছে এগুলো হচ্ছে যে কলামের নেম, আর লেফট সাইডে থাকে নাম্বার, মানে উপরে থাকে টেক্সট, টেক্সট মানে হচ্ছে যে সেগুলো কলাম নেম, আর এটা হচ্ছে যে নাম্বার। আর এই দুইটা ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে যেটা সেলের অ্যাড্রেস, সেলের অ্যাড্রেসটা আসলে এইভাবেই ক্যালকুলেট হয়। নেক্সট আমরা যেটা দেখবো এক্সেল এর সেল রেফারেন্স। সেল রেফারেন্সটা কি জিনিস, সেটা আসলে কেন ইম্পর্টেন্ট সেটা কি বলে নি। সেল রেফারেন্সটা কি? সেল রেফারেন্স হচ্ছে যে আপনি যে এই যে বললাম যে আপনার কোনো জায়গায় যেতে গেলে তার সেলের অ্যাড্রেসটা আপনার জানার দরকার, তা আপনি সেখানে গেলেন। মাঝে মধ্যে এরকম হয় না যে কেউ কাউকে রেফার করে দেয় যে আমার থ্রুতে সে গেছে, তাকে একটু এক্সট্রা প্রায়োরিটি দেন। মানে রেফার মানে হচ্ছে যে আরেকজনকে, সে ওইখানে না যেয়ে আরেকজনকে রেফার করে দেওয়া, এটা কি বলা হচ্ছে যে সেল রেফারেন্সিং। তার এই রেফারেন্সটা বিভিন্ন ভাবে হয়। যেমন হচ্ছে যে আমি এখানে লিখলাম 5, এখন আমি এই যে এই জায়গায় যে এটা কত, যে এটা হচ্ছে যে J6, এই যে এখানে দেখাচ্ছে এই সেলের অ্যাড্রেস। এখন আমি এই যে এই জায়গায় এই 5টা আমি শো করব, আমি 5 এখানে লিখবো না, কিন্তু আরেকটা সেলের মধ্যে যে 5টা আছে সেই 5টা আমি এখানে নিয়ে আসবো। জাস্ট এখানে ইকুয়াল টু সাইন দিতে হবে, ইকুয়াল টু দিয়ে তারপরে ওই সেলের মধ্যে আমি সিলেক্ট করে দেবো। দিলে সে এখানে ইকুয়াল টু F8, F8 কোনটা, এই যে এটা এই সেলের অ্যাড্রেসের নাম F8, এই হচ্ছে F আর এই হচ্ছে 8। ঠিক আছে, F8 ইকুয়াল টু F8 মানে সে বুঝতে পারছে যে এই সেলটা, এই সেলের অ্যাড্রেসটা এখানে নিয়ে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি এই ভ্যালুটা এখানে আছে। সো সো এই সেল রেফার করছে কাকে, এই সেলকে, এই সেলের ভ্যালুকে। ওকে, এই জিনিসটা ক্লিয়ার? একটু পরে সেশন আউট হয়ে যাবে, 1 মিনিট আছে আর। সেল রেফারেন্সের এটা ক্লিয়ার? এটা হচ্ছে ছোট একটা সংক্ষিপ্ত বিবরণী আসলে সেল রেফারেন্সটা কি।